নমস্কার। বিক্রম ভিলা রহস্যের সিজন 2 এর পরবর্তী অংশ আজকে শোনাব। ঠাকুর ঘরে রাধাকৃষ্ণের মূর্তির সামনে স্নিগ্ধা সন্ধে দিচ্ছে। প্রদীপের আলোয় তার মুখ যেন ভক্তির আভায় উজ্জ্বল হয়ে উঠেছে। পাশে বসে আছেন সুরেনবাবু, ভুবনবাবু আর হরিপদ। চারজনের মধ্যেই গভীর ভক্তি, যেন মুহূর্তটায় সবাই মলিন সংসারের কথা ভুলে গেছেন। স্নিগ্ধা উলু দিচ্ছে, সুরেনবাবু ঘণ্টা বাজাচ্ছেন, ভুবনবাবু কাসর বাজাচ্ছেন আর হরিপদ শাঁখ বাজাচ্ছে। একসঙ্গে ধ্বনিগুলো মিশে গিয়ে বাড়িটা ভক্তিময় আবহে ভরে উঠল। তন্ময় ওপরে নিচের ঘরে ল্যাপটপে বসে কাজ করছে। নিচ থেকে ভেসে আসা ঘণ্টা আর উলুধ্বনিতে এক মুহূর্ত সে থেমে গেল, তারপর আবার কাজে ডুবে গেল। পুজো শেষ হলে সকলে মিলে ঠাকুরকে প্রণাম করল। স্নিগ্ধা ঠাকুরের চরণে মাথা ঠেকিয়ে প্রার্থনা করল সাপটা যেন শিগগিরই ধরা পড়ে যায়, কারোর কোনো ক্ষতি না করে, সকলের জীবনে শান্তি আর স্বস্তি আসুক। তারপর সে সুরেনবাবু আর ভুবনবাবুর পায়ে হাত ছুঁয়ে প্রণাম করল। শেষে এগিয়ে গিয়ে হরিপদকে প্রণাম করতে ঝুঁকল। হরিপদ হেসে মাথা নেড়ে বলল, আবার আমায় প্রণাম করছো কেন মা? আমি তোমার সেবক, তুমি তো আমার মা। স্নিগ্ধা মিষ্টি হেসে বলল, তুমি আমাদের সবার আশীর্বাদ স্বরূপ। তোমার স্নেহ না থাকলে এই বাড়ির এত কিছু সামলানো যেত? সুরেনবাবু গম্ভীর গলায় বললেন, আসল কথা হলো তোকে তো আমাদেরই প্রণাম করা উচিত হরিপদ। এত বছর ধরে আমাদের পরিবারটাকে তুই আগলে রেখেছিস। হরিপদ লজ্জায় চোখ নামিয়ে নরম গলায় বলল, কি যে বলেন কর্তাবাবু, আমি আপনাদের সেবা করেই সুখ পাই। ভুবনবাবু মৃদু হেসে যোগ করলেন, না রে হরিপদ, এটা শুধু সেবা নয়, তুই আমাদের পরিবারেরই একজন। হরিপদ আড়ষ্ট গলায় বলল, তোমরা ছাড়া আমার আপনজন তো আর কেউ নেই। ঠাকুর ঘরের প্রদীপের আলোয় সবার মুখ উজ্জ্বল হয়ে উঠল। চারিদিকে যেন ভক্তি আর ভালোবাসার আবেশ ছড়িয়ে পড়ল। ঠাকুর ঘর থেকে বেরিয়ে স্নিগ্ধা রান্নাঘরে গিয়ে চা করতে লাগলো। সে ইচ্ছে করে পূর্ব দিকের জানালাটা বন্ধ করে রেখেছে, সাপ যাতে কোনোভাবে ভেতরে ঢুকতে না পারে। মনের ভেতর একরকম ভয় গোপনে থেকে গেছে। সে ভাবল, কে জানে সাপটা কোন বাড়িতে গিয়ে ঢুকেছে। চা তৈরি হলে স্নিগ্ধা সুরেনবাবু, ভুবনবাবু আর হরিপদকে দিয়ে এলো। তারপর 2 কাপ চা নিয়ে দোতলায় নিজেদের ঘরে গিয়ে তন্ময়কে বলল, চা খাও। তন্ময় ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ তুলে এক ঝলক তার দিকে তাকালো, তারপর আবার কাজে ডুবে গিয়ে বলল, রাখো না, পরে খাচ্ছি। স্নিগ্ধা অনুরোধ করল, আগে খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। তন্ময় বলল, অফিসের অনেক কাজ পেন্ডিং হয়ে আছে। স্নিগ্ধা চায়ের কাপে চুমুক দিয়ে পূর্ব পাশের জানালার দিকে তাকালো। বাইরে সব কিছুই স্বাভাবিক লাগছে, তবুও অজান্তেই ভয়টা ফিরে এলো। সে জানলাটা বন্ধ করতে উঠল। তন্ময় বলে উঠল, বন্ধ করো না, ঘর গরম হয়ে যাবে। স্নিগ্ধা গম্ভীর স্বরে বলল, সাপটা উঠে আসতে পারে, এই জানলার পর্দার আড়ালেই তো ফোঁস শুনেছিলাম গতকাল। তন্ময় হেসে বলল, দূর, এত ওপরে সাপ উঠবে কিভাবে? নিচে ফোঁস করছিল, সেই শব্দ হয়তো শুনেছিলে। স্নিগ্ধা আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ নিচে নেমে রান্নায় ব্যস্ত হয়ে গেল। খাবার তৈরি হলে সুরেনবাবু আর ভুবনবাবু খাওয়ার টেবিলে বসলেন। হরিপদ গিয়ে তন্ময়কে ডেকে আনল। তন্ময় এসে বসতেই ভুবনবাবু বললেন, শোন বাবা, এক কাজ কর, গ্রামে তো অনেক জমি জমা পড়ে আছে, সেগুলো বিক্রি করে এখানে একটা দোকান নিয়ে ব্যবসা শুরু কর, তাহলে আর কারোর অধীনে চাকরি করতে হবে না।
তন্ময় একটু থেমে শান্ত গলায় উত্তর দিল, না কাকু, ওগুলো যেমন আছে তেমনই থাক। ভুবনবাবু আর কিছু বললেন না। সুরেনবাবুও চুপ করে খেতে লাগলেন। তন্ময় তাড়াতাড়ি খাওয়া শেষ করে উঠে গেল ওপরে। নিজের ঘরে ঢুকেই আবার ল্যাপটপটা খুলে কাজ করতে লাগলো। খাওয়া শেষ হলে সুরেনবাবু আর ভুবনবাবু নিজেদের ঘরে চলে গেলেন। হরিপদ আর স্নিগ্ধা খাওয়ার ঘরটা গোছগাছ করছে। স্নিগ্ধা হরিপদকে বলল, হরি কাকা, তুমি যাও, আমি বাকি কাজটুকু সেরে নেব। হরিপদ রান্নাঘর থেকে বড় দুটো বোতল জড়ো করে সুরেনবাবু আর ভুবনবাবুর ঘরে জল রেখে এলেন। ওদিকে ভুবনবাবু একখানা পুরনো অ্যালবাম বের করে শুয়ে শুয়ে পাতাগুলো ওল্টাচ্ছেন। হঠাৎই চোখ আটকে গেল মৃন্ময় আর কণিকাকে ঘিরে থাকা ছবিগুলোর ওপর। চোখ ভিজে উঠল, অশ্রু গড়িয়ে পড়ল গাল বেয়ে। ছবিটা বুকের কাছে চেপে ধরে তিনি একসময় ঘুমিয়ে পড়লেন। স্পষ্ট যেন তিনি শুনতে পেলেন স্বপ্নে কণিকার কণ্ঠস্বর, বাবা কেঁদো না, আমি খুব শীঘ্রই তোমাদের কাছে আসছি। স্নিগ্ধা ঘরে ঢুকে ভুবনবাবুর বুকের ওপর থেকে অ্যালবামটা আলতো করে সরালো। ছবিতে কণিকা আর মৃন্ময়ের মুখ দেখে তার বুকটা ভারী হয়ে উঠল। ছবিটার ওপর মায়াভরা হাতে হালকা করে স্পর্শ বুলিয়ে সে টেবিলের ওপর রেখে দিল। এরপর নিঃশব্দে মশারি টাঙাতে লাগলো। এমন সময় ভুবনবাবুর ঘুম ভাঙল। চোখ মেলে চারপাশে তাকিয়ে কাঁপা গলায় বললেন, অ্যালবামটা? স্নিগ্ধা মশারি টাঙাতে টাঙাতে ধীর স্তরে উত্তর দিল, কাকু, অ্যালবামটা টেবিলে রেখেছি, আর এবার থেকে সবসময় মশারি টাঙিয়ে শোবে। ভুবনবাবু চুপচাপ শুয়ে রইলেন, কিন্তু ভেতরে ভেতরে তার মন অদ্ভুত এক অস্থিরতায় কাঁপছে। মৃত কণিকার সেই স্বপ্নর স্বর যেন এখনও কানে বাজছে, আমি খুব শীঘ্রই তোমাদের কাছে আসছি। মনের গভীরে ভয়, দুঃখ আর অদ্ভুত এক অজানা আশার দ্বন্দ্বে তিনি দীর্ঘক্ষণ স্থির হয়ে পড়ে রইলেন। নিচের সব কাজ সেরে স্নিগ্ধা ওপরে এলো। তন্ময় এখনও ঘরে বসে ল্যাপটপে কাজ করছে। স্নিগ্ধা দোতলার বারান্দায় গিয়ে একটা চেয়ারে বসে নিঃশব্দে রাস্তার দিকে তাকিয়ে রইল। রাত গভীর হয়ে এসেছে। রাস্তা একেবারে শুনশান। তার চোখে ভেসে উঠেছে নানা চিন্তা, অস্বস্তি আর এক অদৃশ্য ভয়। সে চুপচাপ বাইরের অন্ধকারে তাকিয়ে আছে। তন্ময় নিঃশব্দে এসে তার পাশে দাঁড়ালো। কোনো কথা না বলেই আলতো করে স্নিগ্ধার কাঁধে হাতটা রাখল। স্নিগ্ধা হকচকিয়ে তার দিকে তাকালো। তন্ময়ের চোখে সেই চেনা গভীরতা, নিশ্চিন্ত করে দেওয়ার মতো এক অদ্ভুত টান। তন্ময় ধীরে ধীরে আরেকটি চেয়ার টেনে নিয়ে তার পাশে বসে পড়ল। মৃদু হেসে বলল, কি এত ভাবছ তুমি? সাপের কথা? স্নিগ্ধার চোখে ক্লান্তি, আবার কোথাও এক টুকরো মায়াও ঝলমল করছে। নরম গলায় সে বলল, ভাবছিলাম এই নতুন বাড়ি, নতুন পরিবেশে সব কিছু কেমন যেন অদ্ভুত লাগছে, বিশেষ করে পূর্ব দিকটা। অন্যদিকে তো কোনো সমস্যা হচ্ছে না। তন্ময় তার হাত আলতো করে ধরল, তারপর ধরা হাতটা নিজের বুকে টেনে নিয়ে মৃদু কণ্ঠে বলল, ওসব ভেবো না তো, রাত অনেক হয়েছে, চলো শুতে যাই। তন্ময় স্নিগ্ধার হাত ধরে ধীরে ধীরে ঘরে নিয়ে এলো। পূর্ব দিকের জানালাটা টেনে বন্ধ করল। সে যেন বাইরের অন্ধকার আর সাপের ফোঁসফোঁস শব্দ তাদের ভালোবাসার মুহূর্তে কোনো ব্যাঘাত না ঘটায়। দুজনে পাশাপাশি শুয়ে পড়ল। স্নিগ্ধা আলতো করে মাথা রাখল তন্ময়ের প্রশস্ত বুকে। তন্ময় তাকে আরও কাছে টেনে নিল, যেন পুরো পৃথিবীটাকেই আপন করে নিতে চাইছে। তাদের নিঃশ্বাস মিলেমিশে এক হয়ে গেল। বাইরের আকাশে হালকা স্নিগ্ধ চাঁদের আলো, ভেতরে তাদের চোখের গভীরতায় জমে উঠল এক অপূর্ব কোমল স্নিগ্ধতা। তন্ময় তার কানের কাছে মুখ নামিয়ে
মৃদু স্বরে বলল, তুমিই আমার পৃথিবী স্নিগ্ধা, তোমাকে ছাড়া আমার কিছুই চাই না। স্নিগ্ধা চোখ বুজে তার বুকে মুখ কুঁচড়ে রইল। মনে হচ্ছে এই বুকের আশ্রয়ে সব ভয়, সব অন্ধকার ধীরে ধীরে গলে যাচ্ছে। তার ঠোঁটে এক অচেতন হাসি ফুটে উঠল। তন্ময়ের আঙুলগুলো আলতো করে ছুঁয়ে যাচ্ছে স্নিগ্ধার কপাল, চুল, গাল। প্রতিটা স্পর্শে ভালোবাসার উষ্ণতা মিশে যাচ্ছে। স্নিগ্ধার হৃৎস্পন্দন তন্ময়ের বুকে ধ্বনিত হচ্ছে, যেন দুইটি প্রাণ এক সুরে বাঁধা পড়েছে। চারপাশের নীরবতা আরও গভীর হয়ে উঠল, আর সেই নীরবতা হয়ে রইল শুধু তাদের ভালোবাসার নিঃশব্দ সাক্ষী। তন্ময় স্নিগ্ধাকে জড়িয়ে ধরে গভীর ঘুমে ডুবে যাচ্ছে। হঠাৎ স্নিগ্ধার কানে ভেসে এলো করুণ গানের মতো এক আর্তনাদ, একেবারে গত রাতের মতোই। আওয়াজ আসছে পূর্ব দিকের বন্ধ জানালার ওপার থেকে। স্নিগ্ধার ঘুম ভেঙে গেল। বুকের ভেতর হুড়মুড়িয়ে কাঁপুনি উঠল, ঘামে ভিজে গেল তার শরীর। সেই অচেনা সুরে যেন এক অদ্ভুত আকর্ষণ আছে। সে শুয়ে থাকতে পারছে না। হঠাৎই সেই আর্তনাদের ভেতর মিশে শোনা গেল এক মহিলার ফিসফিসে গলার স্বর, আমার মেয়ের বড় বিপদ, আমার মেয়েকে বাঁচাও। স্নিগ্ধা আঁতকে উঠল, বুকের ভেতর ধুকপুকানি ছুটতে লাগলো। সে ভাবল, গলাটা কি রিনির? মনে হচ্ছে না, তবু কেমন যেন মিল আছে। হয়তো কাতর আকুলতায় সুরটা বদলে গেছে বলেই এমন শোনাচ্ছে। তার মনে আতঙ্ক জাগল। রিনির মেয়ে কি সত্যিই কোনো বিপদে পড়েছে? সে ঝটফট তন্ময়ের হাত সরিয়ে উঠে বসতে যেতেই তন্ময় আধো ঘুমে আরও জড়িয়ে ধরে বলল, এখনো রাত শেষ হয়নি, ঘুমাও। স্নিগ্ধা ফিসফিস করে বলল, শোনো, কেউ বলছে তার মেয়ের বিপদ, রিনি হতে পারে। তন্ময় চোখ মেলে অবাক হয়ে তাকালো। কই, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। এক মুহূর্তেই সব আবার নিস্তব্ধ হয়ে গেল। ঘরে শুধু ফ্যানের ঝিমঝিম শব্দ আর অন্ধকারে ঢাকা বন্ধ জানালা। তন্ময় আবার ঘুমিয়ে পড়ল, কিন্তু বেশিক্ষণ গেল না। আবার সেই স্বর ভেসে এলো, আমার মেয়েকে বাঁচাও। এবার আর সহ্য হলো না। স্নিগ্ধা তন্ময়ের হাত সরিয়ে খাট থেকে নেমে ধীরে ধীরে খুলল পূর্ব দিকের জানালা। চারপাশ অন্ধকার, কোনো শব্দ নেই। সোজাসুজি রিনিদের দোতলার জানালা বন্ধ। জানালার কাছে কিছুই ফুটে উঠল না। স্নিগ্ধা নিঃশ্বাস আটকে নিচের দিকে উঁকি দিয়ে দেখল, বাড়িটার পিছনের কোণে দাঁড়িয়ে আছে একজন মহিলা। মুখ ঘন ছায়ায় ঢাকা, চেনা যাচ্ছে না। তার হাতে ঝুলছে একটা বড় সাপ। স্নিগ্ধার মনে হলো এটাই সেই সাপ। সাপটির গা কালো ছায়ার মতো দপদপ করছে, যেন অন্ধকার থেকে আলো টেনে নিচ্ছে, আর চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করছে। সাপটা ফোনা তুলে স্থির হয়ে তাকিয়ে আছে ঠিক তার দিকেই। এই দৃশ্য দেখেই স্নিগ্ধা শিউরে উঠল। কাঁপতে কাঁপতে তাড়াতাড়ি জানলা বন্ধ করে দিল। বুক ধরফর করতে লাগলো। তার মাথায় ঘুরপাক খেলো একটাই প্রশ্ন, কে ওই মহিলা? রিনি? সেই কি অন্ধকারে একা সাপ ধরে দাঁড়িয়ে আছে, নাকি অন্য কেউ রিনির মেয়ের ক্ষতি করতে চাইছে? গলা আসলেই কি রিনির ছিল, নাকি আতঙ্কে তাই মনে হচ্ছে? কিছুক্ষণ দ্বিধায় থেকে সাহস সঞ্চয় করে আবার জানালা খুলল স্নিগ্ধা। কিন্তু এবারে বাইরে শুধু অন্ধকার, আর কিছুই সে দেখতে পেল না। সাপটা ধরা পড়েছে, এজন্য একটু স্বস্তি পেল সে। তবু রিনির এত সাহস দেখে সে হতবাক। স্কুলের মাঠে একদিন সামান্য রক্ত দেখেই যে রিনি অজ্ঞান হয়ে গিয়েছিল, আজ কি সেই নিজের মেয়েকে বাঁচাতে একা হাতে সাপ ধরে অন্ধকারে দাঁড়িয়ে আছে? নাকি এ অভিশপ্ত রাতের ছায়ায় অন্য কেউ এসে দাঁড়িয়েছে? শুয়ে পড়ল স্নিগ্ধা, কিন্তু আর ঘুম এলো না। মাথার কাছে রাখা মোবাইল হাতে নিয়ে সময় দেখল
3:30 বাজে। নিঃশব্দে শুয়ে থাকতে থাকতে সে ভাবল সকালে গিয়ে রিনিকে জিজ্ঞাসা করব, সত্যি কি সাপটা সে ধরেছিল নাকি অন্য কেউ। কিছুক্ষণ এপাশ ওপাশ করার পর স্নিগ্ধা উঠে পড়ল, ফ্রেশ হয়ে ছাদে গেল। চারপাশ একটু একটু করে পরিষ্কার হয়ে আসছে। রিনিদের বাড়ির পিছনের দিকটায় কোনো দরজা আছে কিনা দেখছে, কিন্তু বুঝতে পারছে না। বাড়িটা লম্বাটে, স্নিগ্ধাদের বাড়ির তুলনায় কিছুটা ছোট। পিছনের দিকে কয়েকটা গাছ আছে। স্নিগ্ধা নিঃশব্দে নিচে নেমে এলো। বুকের ভেতর তার প্রশ্নগুলো ঘূর্ণির মতো ঘুরপাক খেতে লাগলো। এ সময় সুরেনবাবু আর ভুবনবাবু মর্নিং ওয়াকে বেরোচ্ছেন। স্নিগ্ধাকে দেখে ভুবনবাবু হেসে বললেন, এত ভোরে না উঠে আর একটু পরে উঠতে পারতে তো মা। স্নিগ্ধা দ্বিধা নিয়ে বলল, কাকু মনে হয় সাপটা ধরা পড়েছে। ভুবনবাবু মাথা নেড়ে বললেন, তাই নাকি? ভালো হয়েছে, একজন যেহেতু সাপের কামড়ে মারা গিয়েছে তাই ভয়টা আছেই। সুরেনবাবু বারান্দা থেকে তাড়া লাগালেন, তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে। ভুবনবাবু হাঁটতে হাঁটতে বললেন, ফেরার পথে যদি সবজির ভ্যান দেখি তবে নিয়ে আসবো। স্নিগ্ধা দ্রুত উত্তর দিল, না কাকু, আজ সবজি লাগবে না, ঘরে আছে। দুজনে হাঁটতে বেরিয়ে গেলেন। স্নিগ্ধার মনে রাতের ঘটনাটা ঘুরপাক খাচ্ছে। সে ভাবল রিনির কাছে গিয়ে সবটা জেনে আসি। ভাবতে ভাবতে রিনিদের গেটের সামনে গিয়ে কলিং বেল চাপল সে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া মিলল না। দুবার বেল বাজিয়েও কোনো সাড়া না পেয়ে মনে হলো হয়তো এরা ঘুমাচ্ছে কিংবা ব্যস্ত আছে, তাই ফিরে এলো সে। এরপর হরিপদর সঙ্গে মিলে সকালের কাজকর্মে লেগে গেল স্নিগ্ধা। সুরেনবাবু আর ভুবনবাবু বেশ কিছুটা হাঁটার পর গেটের সামনে ফিরে এলেন। তাদের বাড়ির সামনের বাড়িটায় একজন মহিলা ঢুকছে। তাকে দেখে মনে হলো কাজের লোক। ভুবনবাবু ডাকলেন, এই মেয়ে শোনো। মহিলা ঘুরে দাঁড়ালেন। আমায় বলছেন বাবু? হ্যাঁ, তুমি কি ওই বাড়িতে কাজ করো? হ্যাঁ। আমাদের এই বাড়িতেও কাজ করবে? করব। তাহলে এসো, কি কি কাজ করতে হবে আর কত টাকা নেবে সেটা বলে যাও। ভুবনবাবু তাকে নিয়ে ভেতরে ঢুকলেন। তন্ময় উঠে নিচে এসেছে। ভুবনবাবু তন্ময় আর স্নিগ্ধাকে ডেকে বললেন, এই যে এই মহিলা লোকের বাড়িতে কাজ করে, তোমরা এর সঙ্গে কথা বলে নাও। তন্ময় মহিলাটিকে ঘরগুলো দেখালো আর বলল, আমরা 5 জন মানুষ থাকি, বাসন মাজা আর ঘর মোছার জন্য কত নেবে? মহিলা বেশ অনেক টাকা চাইলে স্নিগ্ধা আপত্তি করল, এত টাকা হয় নাকি, আর একটু কম করো। মহিলা দৃঢ় গলায় বলল, কতগুলো ঘর বারান্দা, কত মানুষের বাসন, এর কমে পারবো না। স্নিগ্ধা বিরক্ত হয়ে বলল, তাহলে যাও, রাখবো না। এই বলে রান্নাঘরে চলে গেল সে। মহিলাটিও সেখান থেকে বেরিয়ে গেল। তন্ময় রান্নাঘরে এসে বলল, আর একটু অনুরোধ করলে কমাতো, চলে এলে কেন? স্নিগ্ধা ঠান্ডা গলায় উত্তর দিল, অন্য কাজের লোক দেখব। ভুবনবাবু খাওয়ার ঘরে চেয়ারে বসে খবরের কাগজ পড়ছেন। তন্ময় খাচ্ছে। স্নিগ্ধা বলল, অফিস থেকে ফেরার পথে ফল, আতপ চাল, ঘি এগুলো এনো, রিনিদের দিতে হবে। ভুবনবাবু সঙ্গে সঙ্গেই বললেন, ও আনবে কেন, আমি খেয়ে নিয়ে আসবো, ঘরে বসে যে সময় কাটে না মা। স্নিগ্ধা বলল, ঠিক আছে কাকু, তাই নিয়ে এসো। ভুবনবাবু খাওয়া শেষ করে হরিপদকে সঙ্গে নিয়ে বাজারে গেলেন। নানা রকম ফল, আতপ চাল আর ঘি কিনে নিয়ে ফিরলেন। স্নিগ্ধা ঘরের কাজকর্ম সেরে সব গুছিয়ে নিল। তারপর 12টার দিকে ফল, ঘি আর আতপ চাল একত্রে একটি ব্যাগে ভরে রিনিদের গেটের সামনে গিয়ে দাঁড়ালো। গেটটা বন্ধ। সে কলিং বেল চাপতে যাবে, এমন সময় গেটটা নিঃশব্দে হালকা ফাঁক হলো। সে গেটটা আস্তে ঠেলে ভেতরে ঢুকলো। উঠোনে একটা কালো বাইক দাঁড়িয়ে। মনে হলো কেউ হয়তো এসেছে, অথবা রিনিরা কেউ বেরোতে চলেছে। সে বারান্দার সিঁড়িতে দাঁড়ালো। বারান্দার গেট খোলা, তবে গেটে ভেতর থেকে তালা ঝুলছে। স্নিগ্ধা ডাকলো, রিনি। কোনো সাড়া এলো না।
সে ধীরে ধীরে বারান্দায় উঠল, তারপর উঁকি দিল ভেতরে। বসার ঘর ফাঁকা পড়ে আছে, একটা দরজা আধখোলা। ভেতরে নিচু হয়ে ছোট্ট মেয়েটি কিছু করছে। স্নিগ্ধা ঘরে ঢুকে মেয়েটির কাছে এগোলো। মেয়েটি হঠাৎ তাকে দেখে ভয়ে শিউরে উঠল, জড়সড় হয়ে গেল। স্নিগ্ধা নরম গলায় বলল, ভয় পেও না মা, আমি তোমার একটি মাসিমণি। তোমার নাম কি? মেয়েটি নির্বাক, উত্তর না দিয়ে শুধু খাতাটা আঁকড়ে ধরে আছে। স্নিগ্ধা লক্ষ্য করল খাতায় কিছু এঁকে রেখেছে সে। স্নিগ্ধা নরম গলায় বলল, তুমি তো ছবি আঁকতে পারো, দেখি তো কী এঁকেছ। এই বলে স্নিগ্ধা খাতা ধরতে চাইলে মেয়েটি তাড়াতাড়ি সেটি বন্ধ করে লুকাতে গেল। কিন্তু স্নিগ্ধা খাতাটা তার হাত থেকে আলতো করে টেনে নিল। পাতা খুলে যেই ছবিটা চোখে পড়ল সে যেন মুহূর্তে জমে গেল। তার দৃষ্টিতে আঁকা সেই ছবিটা ভেসে উঠতেই বুক কেঁপে উঠল স্নিগ্ধার। খাতার পাতায় ফুটে উঠেছে এক ভয়ঙ্কর দৃশ্য, যা এই ঘরের নীরবতার মতোই ভয়ঙ্কর রহস্যে ঢাকা। খাতার পাতায় আঁকা দৃশ্য যেন ধীরে ধীরে স্নিগ্ধার চোখের সামনে জীবন্ত হয়ে উঠল। ছোট্ট মেয়ের অনভিজ্ঞ হাতের আঁকাগুলো ট্যাড়াব্যাকা হলেও অর্থ ভয়ঙ্করভাবে স্পষ্ট। একজন পুরুষ সাপ চেপে ধরে আছে, সাপটির ফনা উঁচু হয়ে দাঁড়িয়ে, ধারালো দাঁত গেঁথে বসেছে এক মহিলার গলায়। মহিলার মুখ আতঙ্কে বিকৃত, নিঃশব্দ যন্ত্রণায় থরথর করছে, আর সেই পুরুষ হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন অন্যের যন্ত্রণা থেকেই বিকৃত আনন্দ খুঁজে নিচ্ছে। স্নিগ্ধার বুক ধরফর করে উঠল। দৃশ্যটা অচেনা নয়। গৃহপ্রবেশের দিন দোতলার জানলার কাছে যে অদ্ভুত ছায়া দুটো ভেসে উঠেছিল, তার মধ্যে একটিতে ছিল হাতে সাপ ধরা ছায়া, আরেকটাতে ছিল নিছক অন্ধকার, মুখহীন চোখহীন। অথচ মেয়েটির আঁকায় ছায়া নয়, এসেছে স্পষ্ট রূপ, একজন পুরুষ আর একজন ভুক্তভোগী এক নারী। ছায়া আর ছবির মধ্যেও মিল আছে, আবার ফারাকও, যেন অদৃশ্য ইঙ্গিতের পর এবার পাওয়া গেল তার প্রমাণ। স্নিগ্ধার বুক হিম হয়ে এলো। সে ভাবল, তাহলে কি সেদিন জানালার আড়ালে সত্যিই কোনো ঘটনা ঘটেছিল, যা এই ছোট্ট মেয়েটি চোখে দেখেছিল আর আঁকায় প্রকাশ করেছে? কিন্তু তখন তো কারোর মৃত্যুর খবর মেলেনি। পরদিন অবশ্য গৌতম মারা যায় সাপের কামড়ে, কিন্তু সে তো একজন পুরুষ ছিল। ছবিতে তো স্পষ্ট এক নারী ভুক্তভোগী। স্নিগ্ধা মেয়েটির দিকে তাকালো। কোণে বসে আছে সে, হাতে পেন্সিল, বড় বড় চোখে জমে আছে আতঙ্ক। স্নিগ্ধার শরীর শিরশির করে উঠল। সে ভাবল, ও নিশ্চয়ই কিছু দেখেছে। আস্তে করে স্নিগ্ধা পাতাটা উল্টে দিল। বুকের ভেতর নিঃশ্বাস আটকে গেল। পাতার মাঝখানে আঁকা আছে এক বড় পুরুষ মানুষ, কালো মোটা রেখায় বিকৃত মুখ, চোখ ফাঁকা গর্তের মতো, আর মুখ হাঁ করে যেন গিলে খেতে চাইছে কাউকে। লম্বা দুই হাত বাড়িয়ে গেছে নিচের কোণে আঁকা ছোট্ট মেয়েটির শরীরের ওপর। কোনায় কুঁকড়ে থাকা সেই মেয়েটির চোখে ভয় জমে আছে। কিন্তু সবচেয়ে অস্বাভাবিক, পুরুষটির শরীরের নিচের অংশ, শিশুটি সেখানে এঁকেছে অদ্ভুত এক লাঠির মতো আকৃতি, চারপাশে অগোছালো আঁকিবুকিতে ঘেরা। মেয়েটি ছলছলে চোখে খাতাটা টেনে নিতে গেল। মুখ দিয়ে তার কোনো শব্দ বেরোলো না, তবে তার দৃষ্টি জমার যন্ত্রণার মতো স্নিগ্ধার বুক কাঁপিয়ে দিল। হঠাৎ ঘরের ভেতর যেন আলো ম্লান হয়ে এলো। স্নিগ্ধার মনে হলো এই বাড়ির দেওয়ালগুলো যেন ছবির মতোই দম বন্ধ করা যন্ত্রণায় ভরা আছে। সে শেষবার পাতাগুলো উল্টে দেখল। আর কোনো ভয়ঙ্কর আঁকা নেই, শুধু ছিন্ন বিচ্ছিন্ন কিছু ফুল পুতুল বাড়িঘর।
খাতাটা এবার বন্ধ করল স্নিগ্ধা, কিন্তু বুকের ভেতর কৌতূহল আর অদ্ভুত ভয় জমাট বেঁধে উঠল। এই ছবিগুলোর ভেতর কি লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর সত্যি? হঠাৎ কিশোরী মেয়েটি ঘরে ঢুকল। সে বিস্মিত কণ্ঠে বলল, আপনি কে? এখানে কিভাবে ঢুকলেন? গেটে তো তালা দেওয়া ছিল। স্নিগ্ধা খাতাটা ছোট্ট মেয়েটির হাতে দিল। মেয়েটির সঙ্গে সঙ্গেই খাতাটা লুকিয়ে ফেলল। স্নিগ্ধা শান্ত গলায় কিশোরী মেয়েটিকে বলল, গেট খোলা ছিল, ডাকলাম রিনিকে, সাড়া দিল না, তাই ভিতরে ঢুকেছি। কিশোরী মেয়েটি দ্রুত বাইরে গিয়ে বারান্দার গেট আর বাড়ির সামনের গেট পরীক্ষা করল। ফিরে এসে অবাক হয়ে বলল, গেট কে খুলল? আমি তো ভেতর থেকে তালা দিয়ে রেখেছিলাম। স্নিগ্ধা বলল, বাইরে একটা কালো বাইক দেখলাম, তোমাদের বাইক কি? কিশোরী মাথা নেড়ে বলল, না, বাইকে দুজন লোক এসেছে, তাদের ভেতরে ঢুকেই আমি গেটে তালা দিয়েছিলাম। তার চোখে মুখে ক্লান্তি আর ভয়ের ছাপ স্পষ্ট। স্নিগ্ধা বলল, হয়তো অন্য কেউ খুলেছে। এই নাও ব্যাগটা, এতে কিছু ফল, আতপ চাল আর ঘি আছে। সে ব্যাগটা মেয়েটির হাতে দিল। কিশোরী মেয়েটি ছোট্ট মেয়েটিকে বলল, এখান থেকে যা। ছোট্ট মেয়েটি খাতা আঁকড়ে ধরে খোঁড়াতে খোঁড়াতে ঘর থেকে বেরিয়ে গেল। স্নিগ্ধা বলল, ও অমন করে হাঁটছে কেন? শ্রেয়া উত্তর দিল, পড়ে গিয়ে চোট পেয়েছে, বড্ড চঞ্চল তো। স্নিগ্ধা আবার জিজ্ঞাসা করল, ওর নাম কি? বলি, ও বোবা, কথা বলতে পারে না, কিন্তু শুনতে পারে। কথাটা শুনে স্নিগ্ধার খারাপ লাগলো। সে বুঝতে পারল এই কারণেই হয়তো মেয়েটা এতক্ষণ চুপ করেছিল। সে মৃদু স্বরে বলল, তোমার নাম কি? শ্রেয়া। তুমি রিনির কে হও? আমি এই বাড়ির কাজের মেয়ে। স্নিগ্ধা মনে মনে ভাবল, এ তো একেবারেই আলাদা, খুব সুন্দরী, আর পোশাক আশাকেও কাজের মেয়ের মতো মনে হচ্ছে না। শ্রেয়া বলল, আসুন এদিকে। ব্যাগটা হাতে নিয়ে সে ঘর থেকে বেরোলো। স্নিগ্ধাও তার পিছন পিছন বেরোলো। বসার ঘরের একপাশে ব্যাগ থেকে জিনিসপত্র নামিয়ে রেখে শ্রেয়া ব্যাগটা ফেরত দিয়ে বলল, এবার আসুন। স্নিগ্ধার মনে হলো অদ্ভুত ব্যাপার, যেন ইচ্ছে করেই মেয়েটি তাকে বিদায় করছে। ভীষণ অভদ্র তো। গতকাল বিকেলেও রিনি গেটের সামনে দাঁড় করিয়ে রেখেছিল, ভেতরে ঢুকতে দেয়নি। কেন? কী লুকোচ্ছে এরা এই বাড়িতে? সে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই ভেতরের একটি ঘর থেকে রিনি বেরোলো। পিছন থেকে ডেকে উঠল, চলে যাচ্ছিস নাকি? কখন এলি? এই একটু আগে, ফল দিতে এসেছিলাম। ও, নানা ঝামেলা আর শোকের মধ্যে তোদের বাড়ির কথা তো কিছুতেই শুনতে পারিনি। কে কে আছে তোদের পরিবারে? স্নিগ্ধা উত্তর দিল, আমি, আমার স্বামী, শ্বশুর আর 2 কাকা শ্বশুর, এই নিয়ে আমাদের ছোট্ট পরিবার। ও, বস। না, তোর শ্বশুর শাশুড়িকে একটু দেখে যাব। কেমন আছে ওনাদের শরীর? বাবা মায়ের শরীর ভালো নেই, ঘুমাচ্ছে তারা। স্নিগ্ধা হালকা মাথা নেড়ে বলল, ও আচ্ছা, তাহলে পরে আসবো। এই বলে সে বারান্দার গেটের দিকে এগোলো। রিনি আর শ্রেয়া দুজনেই পেছন পেছন এসে দাঁড়ালো। স্নিগ্ধা একটু ইতস্তত করে বলল, একটা কথা ছিল তোর সঙ্গে। রিনি ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, বল। স্নিগ্ধা চারদিকে তাকিয়ে গলা নিচু করল, তুই কি সাপটা ধরেছিলি রাতে? রিনির মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল। কোন সাপ? যে সাপটা পাঁচিলের ওপর থেকে তোদের বাড়ির এদিকে এসেছিল, রেস্কিউ ডেকেছিলি তোরা? রিনি হতবাক দৃষ্টিতে বলল, না তো, আমি কেন বাইরে গিয়ে সাপ ধরবো রাতে? তুই এমন কথা বলছিস কেন? স্নিগ্ধা এবার ধীরে চোখ ফেরালো শ্রেয়ার দিকে। তুমি সাপ ধরেছিলে? শ্রেয়া চমকে উঠল, বড় বড় চোখে তাকালো, কিন্তু শান্ত কণ্ঠে বলল, না। রিনি ফিসফিস করে যোগ করল, ভয়ে আমরা রাতে ঘর থেকেই বেরোই না। স্নিগ্ধা স্তম্ভিত হয়ে বলল, কিন্তু আমি তো স্পষ্ট দেখেছিলাম একজন মহিলাকে সাপটা হাতে নিয়ে। তার মুখের কথা শেষ হওয়ার আগেই হঠাৎ তাদের বাড়ির দিকে তীব্র কাশির শব্দ ভেসে এলো। গলায় গভীর দিকে যেন দম বন্ধ করে শব্দ উঠছে।
প্রতিটা দম যেন শেষ শ্বাসের মতো। স্নিগ্ধা চমকে থেমে গেল। মুহূর্তের চারপাশ স্তব্ধ হয়ে রইল। সেই কাশির শব্দ, আর মাঝে মাঝে যেন খাট নড়ে ওঠার মতো অদ্ভুত ঠকঠক আওয়াজ আসছে। সে ধীরে ধীরে চাপা স্বরে বলল, তোদের বাড়ির এদিক থেকে। কাশির শব্দ আরও তীব্র শুনতে হলো, যেন কেউ গলা চেপে ধরছে, বাতাস পাচ্ছে না। স্নিগ্ধার বুক কেঁপে উঠল। সে কাপা গলায় বলল, আর তোর ছোট্ট মেয়েটা? অদ্ভুত সব ছবি এঁকেছে একজন লোক। হঠাৎ কাশি আরও বিকট, দমরুদ্ধ আর হাহাকারের মতো। স্নিগ্ধা ভয় পেল। সে ভাবল, আমাদের বাড়িতে কে এভাবে কাশছে? বাবা, কাকু নাকি হরি কাকা? অদ্ভুত আতঙ্কে গলা শুকিয়ে গেল তার। সে হকচকিয়ে বলল, আমি আসছি রে। স্নিগ্ধা এক মুহূর্ত আর দাঁড়াতে পারল না। তাড়াহুড়ো করে বাইকের পাশ কাটিয়ে প্রায় দৌড়ে বেরিয়ে গেল রিনিদের বাড়ি থেকে। আজকে শুনলেন বিক্রমভিলা রহস্যের সিজন 2 এর 7 থেকে 9 পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ।